এটা ভিজা ও যে এখনো টানে নাই এত সোঁথা এই যে ফাটে গেছে বড়ি মড়ি দেখছি না লেদালে যে কত মানে এক ঘরে রান্না খাওয়া থাকা বাইরে পুজোর রাঁধিলে এখন ও ঠান্ডার মধ্যে কে রাঁধছে মাঠে ঘাটে কাজ করি যা হোক কালি হোক তার খেয়াতে কাটিয়ে দিব বুঝছো তো খাবা কখন? এ তো সন্ধ্যা হয়ে গেল তো। এবারে রাইতে খাবো সাজে যায় তো বিশাল কষ্ট হয় কি করবো না কাজ করলে তার পেটে মানবে না এই তো ভাঙা শুরু হয়েছে গঙ্গা, তাই তারপর কি করবানে? তারপরে ওই খাসে চলে যাবো। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব এক বৃদ্ধ ঠাকুমা এবং দাদুর কাছে। ওনাদের বয়স প্রায় 70 বছরের কাছাকাছি। তো ওই বৃদ্ধা ঠাকুমা ও দাদু প্রায় 35 বছর ধরে বাস করছে এক নির্জন দ্বীপে, যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি, যেখানে যোগাযোগ বলে কিছুই নেই। মানে যোগাযোগ ব্যবস্থা পায়ে হাঁটা পথ ছাড়া অন্য কোনো যানবাহন সেখানে যায় না। তবে এত জায়গা থাকতে কেন ওই নির্জন জায়গায় ওনারা বসবাস করছেন, কি কারণে বসবাস করছেন, কতদিন ধরে ওই জায়গায় আছেন, বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে। তবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তবে বন্ধুরা চলুন যাই, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা এই মুহূর্তে উপস্থিত হলাম রানীনগর ফুটব্রিজ, অর্থাৎ রানীনগর যে ঘাট, সেই ঘাটের আগে যে ফুটব্রিজটা আছে সেখানে। এখানে আসতে গেলে আপনাকে চাকদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে থানার মোড় থেকে টোটো নিয়ে 3.5 কিলোমিটার জার্নি করে সময় 20 মিনিট লাগবে এবং ভাড়া নেবে 15 টাকা। যদি আপনি একা থাকেন তো আসতে চাইবে না, ওই জন্য ডবল ভাড়া দিলে এখানে নিয়ে আসবে। এবং এই সাইডে আছে এশিয়ার বিখ্যাত পেপার মিল। এই জায়গাটায় কিন্তু এশিয়ার বৃহত্তম পেপার মিলও অবস্থিত। তো যাই হোক, এবার এখান থেকে আমার 500 মিটার হাঁটতে হবে, হেঁটে তারপর ঘাটের কাছে যেতে হবে, তারপর কিন্তু ওপারে যেতে পারবো। তো এই যে রাস্তাটা দেখুন কত সুন্দর, আর এই হচ্ছে ফুটব্রিজ। তো এই ফুটব্রিজ আগে ছিল না, তো বছরখানেক হয়েছে তৈরি হয়েছে। তো এই ফুটব্রিজ বেয়ে হেঁটে সামনের দিকে এগিয়ে যাব এবং বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য পড়বে, সেগুলো আপনাদের দেখাতে দেখাতে ঘাটে নিয়ে যাব। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। আস্তে আস্তে ফুটব্রিজটা পার হয়ে এলাম। আর এই ফুটব্রিজটার জন্যই কিন্তু এখানকার মানুষের অনেক সুবিধা, কারণ আগে বর্ষার সময় প্রচুর দুর্ভোগ পোহাতে হতো, মানে এত পরিমাণে কাদা হতো। আর এই রাস্তাটা কিন্তু পিচের রাস্তা নয়, ইট বিছানো রাস্তা, ওই জন্য কাদা হতো। এখন শীতকাল, ওই জন্য কাদাটা নেই রাস্তায়। আর এই রাস্তার যে অপরূপ সৌন্দর্য একবার দেখুন। এই রাস্তা দিয়ে কিন্তু প্রচুর মানুষ যোগাযোগ স্থাপন করে। 2 জেলার মানুষেরা এই রাস্তা দিয়ে যোগাযোগ স্থাপন করেন। ওপাশে হুগলি ডিস্ট্রিক্ট এবং এই পাশে নদিয়া ডিস্ট্রিক্ট। হুগলি জেলার জিরাটের মানুষের যোগাযোগ কিন্তু বেশি এই নদিয়া ডিস্ট্রিক্টের চাকদা বা রানাঘাট, ওনাদের কিন্তু মেন যোগাযোগ স্থান। তো যাই হোক, আর এই দিক দিয়ে গেলেও কলকাতাও খুব কাছেই হয়, তো সুবিধা হয়। এখনও আমার অনেকটা পথ হাঁটতে হবে, তো হেঁটে হেঁটে যেতে হবে, কিছু করার নেই। আর আপনারা জানেন যে আমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছি, প্রতিবন্ধী আছি। তো যাই হোক, আমার অনেক স্ট্রাগল, অনেক কষ্ট করে ভিডিও করতে হয়। তো আপনারা একটু সাপোর্ট করবেন, একটু লাইক করবেন এবং একটু কমেন্ট করবেন, যাতে আরও মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। তো চলুন যেতে যেতে আরও অনেক কথা হবে। দেখতে দেখতে চাকদার যে শ্মশান, সেই শ্মশানের কাছে পৌঁছে গেছি। তো এই শ্মশানে আগে কিন্তু দাহ করা হতো, এখনও হয়, কিন্তু যে ইলেকট্রিক শ্মশান হওয়ার পর থেকে এখানে একটু কম হয়। আর সামনে দেখুন বাবা ভোলেনাথ বসে আছে, আর এখানে একটা মায়ের মন্দির। তো এই পর্যন্তই কিন্তু ইট বিছানো, তারপরে কিন্তু আর ইট নেই, পুরো কাঁচা রাস্তা, মানে বালুময় রাস্তা। বাবা এখানে বসে, ভোলে বাবা এখানে বসে আছে, আর এই দিকে কিন্তু শ্মশান, আর এই পর্যন্ত কিন্তু ইটের রাস্তা। দেখুন দেখুন রাস্তাটা যেরকম বালুময় পথ, আর এই বালুময় পথের দুপাশ দিয়ে কাশবন ভর্তি। দেখুন একবার, এখানে পুরো কাশবন আর কাশবন, কত সুন্দর লাগছে। তো এইবার যতটা সামনে যাব এই কাশবনই দেখতে পারবো। আর এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আমার ঘাটের কাছে যেতে হবে। তো আপনারাও দেখুন যে কত প্রাকৃতিক পরিবেশ, মানে কত ন্যাচারাল ভিউ এখানে। বন্ধুরা অনেকে জানেন যে চাকদায় অনেকে গঙ্গা স্নান করতে যায় বা পুণ্য অর্জন করতে যায় পুণ্য স্নান করে। তো এই রানীনগর ঘাটেই কিন্তু সবাই আসে। বিভিন্ন তিথিতে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় এবং বিভিন্ন জায়গা থেকে এই গঙ্গা স্নান সেরে এখানে মানুষ আসে গঙ্গা স্নান করতে, এবং গঙ্গা স্নান করে তারা পুণ্য অর্জন করতে এই ঘাটেই আসে। তো এই ঘাটটা কিন্তু সামনে, আর এই জায়গা এই পর্যন্ত কিন্তু টোটো বা ভ্যান আসে। ঘাটে যেতে গেলে আরেকটা ব্রিজ পড়ে, মানে একটা খাড়ি আছে, সেই খাড়ির ওখানে একটা ব্রিজ, এতটাই সুন্দর, কত সুন্দর দেখুন।
খুব অসাধারণ লাগছে জায়গাটা। তো যাই হোক, ঘাটের কাছে নৌকা রাখা আছে, নৌকায় উঠে যাব, না হলে একটা নৌকা মিস করলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে তো ওপারে যেতে। তো আগে নৌকায় উঠে তারপর যাবতীয় কথা হচ্ছে। দেখুন নৌকাটার ওই যে, আর এই হচ্ছে রানীনগর ঘাট। তো এখানে কিন্তু প্রচুর মানুষ পুণ্য স্নান করতে আসে। আপনারা খয়রামারি ঘাট থেকে নৌকা ছেড়ে দিল, এবং আপনাদের বলছিলাম না আর একটা চরের কথা, সেই চরটা কিন্তু ওই দেখুন। তো আমরা নদিয়া ডিস্ট্রিক্ট ছেড়ে দিলাম, এবার কিন্তু হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে যাবো। আর যেই ঘাটে উঠবো সেটা হচ্ছে খয়রামারি চর। তো আর কিছুটা দূর গেলেই কিন্তু খয়রামারি চরে গিয়ে উঠবো, হুগলি ডিস্ট্রিক্টে ওটা। ওই দেখুন খয়রামারি ঘাটে পৌঁছে গেলাম। তো এটা হুগলি ডিস্ট্রিক্টে অবস্থিত, ওপাশে নদিয়া ডিস্ট্রিক্ট, এপাশে হুগলি। তো এইবার আমার এখানে ঘাটের পয়সাটা মেটাতে হবে। এখানে আমরা খয়রামারি ঘাটে নামলাম, নামার পরে এবার এই পাকা রাস্তা বেয়ে কিছুটা দূর যাব। দেখুন এখানে একটা স্কুলও আছে। তো এখানে যখন নদীতে ভাঙন হয়, যখন নদী ভাঙতে শুরু করে, তখন কিন্তু এখানে আশ্রয়স্থল হয়ে যায়। তো এই স্কুলটা এখন অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে। তো আস্তে আস্তে সামনের দিকে যেতে হবে, তারপর একটা বাগান পড়বে, সেই বাগান পেরিয়ে ওই ঠাকুমার বাড়িতে পৌঁছাতে পারবো। তো যখন নদীতে অত্যাধিক জল হয়, তখন কিন্তু ওই যে ঘাটটা, সেই ঘাটটা কিন্তু এখানে চলে আসে দেখুন। আর এই বিকেল টাইমে এখানে কিন্তু প্রতিটা মানুষই, মানে এই বিকেল টাইমে এখানে কিন্তু অনেক মানুষ মাছ ধরে। তো দেখুন সবাই মাছ ধরছে, আর গঙ্গা কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। তো সবে 4টে বাজে, এখন কিন্তু বেশি সময় হয়নি, 4টে বাজে। 4টের সময় এখানকার পরিবেশটা দেখুন, থমথমে পরিবেশ। পাকা রাস্তা পেরিয়ে এবার এই যে জায়গাটা, এই জায়গা দিয়ে যেতে হবে দেখুন। আর নদী কিন্তু ভেঙে গেছে, এই সোজা একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা কিন্তু নেই। এবার কিন্তু এই কলা বাগানের মধ্য দিয়ে যেতে হবে। তো আপনারা জানেন আমি একটু প্রতিবন্ধী মানুষ, তো আমার খুব সতর্ক হয়ে এই রাস্তা দিয়ে যেতে হবে, তো এই কলা বাগান দিয়ে। তো দেখুন কি পরিস্থিতি এখানে। তো সামনে এগিয়ে যায়, তো এই একা যাচ্ছে এখান দিয়ে, তো কত বড় স্ট্রাগল একটু ভাবুন। তো দেখুন এই জায়গাটা পুরো ভেঙে পড়ে তছনছ হয়ে গেছে। তো এই জায়গাটাও কিন্তু যে কোনো সময় ভেঙে যেতে পারে। তো এই সাইড দিয়ে যেতে হবে। তো কিভাবে ভেঙেছে দেখুন এখানে। তো এই যে জায়গা, এই জায়গাটায় কিন্তু যাওয়াটাই বিপজ্জনক। তবুও ভয় ভ্রান্তি ফেলে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই। চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। দেখুন কি রাস্তা। আর এখানে কিন্তু সাবধানে যেতে হবে, সাপের ভয় আছে। তো যে কোনো মুহূর্তে কিন্তু এগিয়ে আসতে পারে। তো জানি না কোথা দিয়ে যাচ্ছি, ভয় লাগছে। কিভাবে নদীটা ভেঙেছে দেখুন। আমি আগেরবার যখন এসেছিলাম ওই সাইড দিয়ে রাস্তা ছিল, তো এখন কিন্তু রাস্তাটা এই দিক দিয়ে হয়ে গেছে। আর এখানে একটা কারেন্টের পিলার দেখছি, কিন্তু কারেন্টের তার নেই কোনো দেখুন। আর এখানে কিন্তু চাষ হচ্ছে, পুরো চাষের জমি, আর এইদিকে গঙ্গা। তো যাই হোক বন্ধুরা, ঠাকুমার বাড়িতে পৌঁছে গেলাম অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে। আর এই যে হচ্ছে ঠাকুমার বাড়ি, একেবারে নদীর পাশে। তো এই হচ্ছে নদী, জায়গাটা দেখো কত সুন্দর। আর এই যে হচ্ছে ঘর, এই ঘরে কিন্তু বসবাস করে। ঘরটা একটু দূর থেকে দেখাই, দেখুন এই হচ্ছে ঘর। তো অনেক দিন আগে এসেছিলাম, তারপরে কিন্তু এই ঘাট বন্ধ হয়ে যাওয়ার পরে আর আসতে পারিনি। তো তার জন্যে সত্যি আমি মানে তার জন্যে কষ্ট পেয়েছি। এবং ফোন নাম্বার ছিল, সেই ফোন নাম্বারেও কিন্তু ফোন করেছি, কিন্তু ফোন ঢোকেনি। অনেক দিন ধরে চেষ্টা করছি। তো দেখুন দেখে শান্তি, এই যে দাদু। ভালো আছো দাদু? হ্যাঁ ভালো আছে। আর ঠাকুমা ভালো আছো? রান্না করতে কাজে গেছিলাম, এই খাসাই বলছি। আচ্ছা আচ্ছা, লাতি নাম্বারও নাই, আর মোবাইল। কি রান্না করছো আজকে? এই যে ডাল হলো আর শাক ভাজা করছি। তো দুপুরে খেয়েছিলে? না এখন খাই নাই, এই যে চা খাইছি, চা খাই। আর এই ভালো ভাই লাতি, আমি গেছিলাম এক জায়গায়, আমি ভাবলাম ঠাকুমার সাথে একটু দাদুর সাথে দেখা তো করে যায়। এই এই দেখা করলি আমার এটাই ধন্যবাদ। আমি এই কাপড় পরছি, কাপড় এনে ঘাটের কাছে নৌকা চলে যাচ্ছে, আর ঘাটের যিনি উনি বলছে চলে যাও, আপনার দেরি হয়ে যাবে না। এবার তা বলছে না, আমি ঠাকুমা দাদুর সাথে দেখা না করে যাবো না, সে রাত হোক। এ মা, আরো সঙ্গ আছে নাকি? হ্যাঁ
আরো সঙ্গ আছে? না, আমি একাই এসেছি। আমি বলছি পাছে কোনো কিছু হয়েছে না, আজকে কুয়াশা ভর্তি, এই তো বেলা উঠিলো। হ্যাঁ, অনেক বেলা। কাজ করছি, কালো দিরা নিরাছি, আর বলছি লাতিটার সঙ্গে দেখা নাই, মোবাইল হেরালো। শালা। না, আমি অনেকবার ফোন করেছি, পাইনি। না না, মোবাইল হেরাই গেছে তো। আমরা লোকের মোবাইলে নাম্বার কলম আছে তো, নাম্বার দিয়ে যা। আচ্ছা আচ্ছা, নাম্বার দিয়ে যাচ্ছি। তুমি অন্য কেউ ফোন নাম্বার থেকেও ফোন করলে আমি কথা বলতে পারবো। আমার অন্তটা তো কান্দে। হ্যাঁ, আমাকে ঠাকুমা বলে ডাকেছিস, আমি জীবনও বলতে পারবো না সোনা। আমি বলছি পাথর আমি যখন বর্ষা হয় তখন একবার আসার চেষ্টা করেছিলাম, এই ঘাট বন্ধ ছিল। গিলা এই দেখুন ঘর দুয়ার বাইরে নিয়ে এখন কিছু করি না, এই দেখো বাঁশ মাছ কিনতে হবে অনেক কিছু। ঘরের কি অবস্থা বাবা, তো পড়ে যাবে মনে হচ্ছে। আজকে হনুমান ঢুকেছিল, ওই যে বেগুন ধরেছিল, বেগুন বেগুন সব খাইছে, 3-4টে কলা ছিল, কলা গুলাও খাইছে। আর তো হলুদ গোটা ঘর ছড়ে নিয়েছে। মানে হনুমান ঢুকে গেছিল ঘরে। হুম। আর এই যে রাত আর থাকার জন্য এই যে ব্যবস্থাটা করেছো, যাকে এটা ভালো হয়েছে তাও। ওইটাতে 2 লাখ টাকা শীতকালে কি করবো? হ্যাঁ, মানে মানে শীতে তো নিচে ঠান্ডা এটা লাগবে। ভিজা লাতি, এটা ভিজা, ও যে এখনো টানে নাই। এত সোঁথা, এই যে ফাটে গেছে, কড়ি মড়ি দেখছি নাই, লেদা লেদে কত মানে টাকা এক লেগেছে। ঘরে রান্না খাওয়া থাকা। বাইরে পুজোর রাঁধি নাই এখন, ও এই ঠান্ডার মধ্যে কে রাঁধছে? মাঠে ঘাটে কাজ করি, যা হোক কালি হোক সার্ফে আছে কাটিয়ে নিব, বুঝছো? তা খাবা কখন? এ তো সন্ধ্যা হয়ে গেল তো। এবারে রাতে খাবো ওই বামুন গদ্দা টিভি দেখতে। হ্যাঁ। তো দাদু ঘুমাই, আমি ওই বামুন রাত্রির বেলা তো কারেন্ট নেই, তখন কি করো? গদ্দা- ওই ওই যে হেরাকিন হেরাকিন ও, এই হেরিকেন ধরাই রাখো, তাই তো? ও এরিয়া না, হেরাকিন দিয়ে দিয়ে না, হেরাকিন ধরা ভাই। যাক, এই যে উপরে একটু ব্যবস্থা করে নেছো, এটা ভালো হয়েছে। নয় নিচে কি ঠান্ডা লাগে। ঠান্ডা, ঠান্ডার সময়- এটা আমরা সোঁথা, এইটুকুটা জলে ভর্তি, দেখলে বললি যে ঠাকুমা জল উঠে গেছিল পুরোটাই, মানে এইটুক পুরোটাই। আমাদের ভিতরে সত্যি গেছিল। তারপরে তোমার দাদুকে কত ইয়া করে বকাবকি দিয়ে বলি সিগিয়েটা কর, না তো মরে যেতে হবে। মরে গেলে কে দেখবে? আমরা দেখি। ডাল আর কি রান্না হচ্ছে ওটা? এটা হুম। ওই এইটা করেছি আলু আর বেগুন দিয়ে, আর এটা শাক ভাজবো। ও, শাক ভাজা, কি শাক ওটা? পালক শাক। বাহ। আর ডাল, আর ওটাই কি আছে? আলু আলু বেগুন দিয়ে একটা ছেচকির মতন করেছি। এখন আচ্ছা। তাড়াতাড়ি কে সব করছে? আমি দেখো, আমি বললি না যে আমার লাতি আমার দিকে- তোমার মন আজকে বলছিল, আর আজকেই চলে এসেছি। আজকে মাঠে আমরা 2 লোকে তো কালো দিয়ে নিয়েছি, বলছি গো লাতিটা কালকে বলছি কাপড় পরছি, আর বলছি লাতি আমার কাপড় দিয়েছে। না না, ঠিক আছে। ভালো করলি ভাই, আলি আমার দেখা করলি, আমার এটাই আনন্দ। না, আমি এইদিকে আসলেই তোমার আমি একবার আসার চেষ্টা করেছিলাম, তখন জল উঠে গেছিল, এই খেয়াও বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, এবার প্রচুর জল বাড়ছিল। হুম। কই গই হাটা গ্যাস লাইটটা কোথায় দিলাম? তা এখন শরীর ঠিক আছে তো? আর বলো না, শরীরে ঠান্ডার মধ্যে কাজে যায়। সেটাই তো, এই পরিস্থিতি বা কোথায় গ্যাস লাইটটা কই গো? পুরো চারিপাশে ফাঁকা, গ্যাস লাইটটা এই কোথায় দিলাম? মানে পাগল। এইভাবে রান্না, এক জায়গায় রান্না করে খাওয়া খুব। কাজে যায় তো বিশাল কষ্ট হয়, কি করবো না, কাজ করলে তার পেটে মানবে না, বলো। যখন বৃষ্টি হয়েছিল প্রচুর জল উঠে গেল, তখন কোথায় ছিলে? এখানে এখানেই ছিলে? ভয় লাগতো না? কারো দুয়ার দেয়নি আমরা, জল দেখলে মাথা খারাপ, কেউ কারো নাই, ভাই বলো বন্ধু বলো, লাতিয়েই আমার, কেউ কারো নাই। শোন না, আমরা এখানে ছিল। এই জগতে একটাকে বাঁশের মুরাদ করে নেয়। তার পাশে আর গঙ্গাটা দেখুন কতটা ভেঙেছে। আমি যখন আগে এসছিলাম তখন কিন্তু অনেকটা এরিয়া নিয়েছিল ওই সাইডে, মানে ওই সাইডে অনেকটা এরিয়া নিয়েছিল, কিন্তু এখন সেটা ভেঙে গেছে। পরবর্তীকালে হয়তো এই জায়গাটাও ভেঙে যেতে পারে। তো এই দাদু ঠাকুমা কিন্তু 35 বছর ধরে এখানে রয়েছে। তো এদের মানে ইনাদের জীবন সংগ্রাম কিন্তু খুবই কঠিন। পিতার দিব্যিতে বা পিতার কারণে এখানে এসে বসবাস করছে এই নির্জন জায়গায়। ওনাদের বাড়ি কিন্তু বীরভূমে ছিল আগে। তো চলুন আরও কথা হবে। তো দেখুন কত কিছু লাগিয়েছে এখানে, সর্ষে, তারপর হ্যাঁ এই যে পাতাকপি, আর তুলসী গাছ, বেগুন গাছ, আর ধনে লাগানো আছে, কলা গাছ লাগানো আছে। তো চলুন একটু কথা বলে নিই। আর যখন বৃষ্টি হয়েছিল, তখন আসার চেষ্টা করেছিলাম, কিন্তু তখন পারিনি, কারণ ঘাট বন্ধ হয়ে গেছিলো। তারপরে যাই হোক, আমি যদি এখানে আসি ইনাদের সাথে দেখা করেই যাই,
তো আজকে অন্য এক জায়গায় গেছিলাম, তো তবুও মনে হলো না এই ঠাকুমার বাড়ি থেকে একটু ঘুরে যাই, তো চলে এসেছি। তো এই হচ্ছে ঠাকুমার বাড়ি, দেখুন বাড়িটা পুরো হেলে গেছে। দেখুন বাড়িটা পুরো হেলে গেছে। তো দাদুও পেয়ে গেছি, ঠাকুমাকেও পেয়ে গেছি, ঠাকুমা রান্না করছে। আমি আজ মনে মনে বলছি বাবা আমি কাপড় পরছি, লাতির কত আনন্দ, আর লাতির কোনো হয়েছে নাকি ফোন করো, বলছে নাম্বার তো ঠিক না। দেখুন এক ঘরের ভিতর রান্না খাওয়া থাকা, আর আগে যখন এসেছিলাম তখন এই চালাটা মানে এই খাট মতন করা ছিল না। এখন দাদু যাই হোক কষ্ট মষ্ট করে এটা করেছে ঠান্ডার কারণে, তাই নিচে খুবই ঠান্ডা লাগে। এটা বানাইছি ধীরে ধীরে। হ্যাঁ ভিডিও বানাই দিয়ে এখন ঠান্ডা ফিরলে না, ঠান্ডা হলে ভিতরে ঢুকে পড়ি। হ্যাঁ আমাদের ঢাকা নিয়ে তো কি করবো বলো? তারপরে এখন কাজ হচ্ছে। এই তো আজ কাজে গেছিল, খাসাই বলছি আমি আর তোমার দাদু আছি, বলছি গো লাতিটার শরীর খারাপ হয়েছে নাকি দেখতে পাচ্ছি না। না মধ্যে একটু শরীর খারাপ ছিল, তারপর ঠিক হয়ে গেছিল। এবার তোমাদের আমি প্রচুরবার ফোন করেছি, এবার ফোনে না পেলে কি করব? মোবাইল হেরাই গেছে, এবার নাম্বার দিয়ে দাও, আমার মন খারাপ হলে আমি তোমাকে ফোন করি। হ্যাঁ তুমি অনেক একটু কথা বললে, এই যে আমার একটু দেখা দিলি, এটা আমার আবার খুব আনন্দ। আমি ওই জন্যই তোমার একটু দেখা পেয়ে গেলাম, আমারও ভালো লাগছে। আমরা অনেকদিন থেকে আলোচনা করি, এই তো বলতে ছিল ফোন নাম্বার, আমি বলি ফোন নাম্বার বাড়িতে। এই যে কাপড়টা দিয়েছো আমি তুলছি, আমার কত লোকে বলে কে নিয়েছে, বলে আমার লাতি, তোমার না না আমি যেটুক পারিছি দিয়েছি, আবার দেবো, আবার সরস্বতী পুজো আসুক। বলি কে নিয়েছে এত সুন্দর কাপড়, এত দিলে পড়ছে তাও রং দেয় না, বলি রং দেবে কেন, আমি রং দেবার পারা আমি লাতিকে ভালোবাসি না, বুঝছো না, আবার আমি দিয়ে যাব, আবার ইনকাম করে তোমার সরস্বতী পুজোর সময়। একটা মানুষের একটা টান থাকলে আমি বলছি। তাহলে ভাইপোটার বাড়িটাকে কালনার এদিকে বসে? আমার বাড়ি না বনগা। না না ওই ভাইপোটার বাড়ি কালনার। না না বনগা এক জায়গায়, এক জায়গায় একটু দূরে দূরে। আমি মনে করি এই বর্ধমানে। যাই হোক এখন শরীর ঠিক আছে, ভালো আছে, এটাই অনেক। দেখে গেলাম, মনটা ভালো লাগলো। আচ্ছা দাদু, এ তো ভাঙা শুরু হয়েছে গঙ্গা, তাই তারপর কি করবানে? তারপরে ওই খাসে চলে যাবো। হ্যাঁ এবার তো মানে প্রথমবার যখন এসেছিলাম একটা পাড়া হয়েছে, হ্যাঁ তুমি তো যাইও না, ও পাড়া হয়েছে ওইদিকে, তো ওইদিকে ওই গাছটা, ওই গাছটা কত, গাছটা থুয়ে কত দূর ছিল জায়গা, এখন তো গাছের ওই জায়গায় চলে এসছে ভাঙতে ভাঙতে। প্রায় নদীর পাশে হাওয়া টাওয়া ঢোকে না ঘরে। লোকে বলে ভূত পেরেত, আমরাই ভূত। এখানে মানুষ জম্বের ঠান্ডা, কম্বল টম্বল আছে তো না হলে ওই ভাইপোরা আসছিল, ওরা দিয়ে গেছে একটা কালো কম্বল। ভাইপোরা আসছিল না, আমাকে সুইটার, তোর দাদুকে সুইটার নিয়ে গেছে, কাপড় নিয়ে গেছে, ওই যে কাপড়টা কবে এসেছিল? ঘাটেছি আর বছর। ও হ্যাঁ গত বছর। এই যে হাফ সুইটার দিয়েছে, পুরা সুইটার দিয়েছে, লোকে বলছে পুরানো, আমাকে পুরানো দুরানো যাই দেখ, আমার সেটাই খুশি। হ্যাঁ লোকের মতন আমরা নতুন খুঁজিনি। না সুন্দর তো, সোয়েটারটা সুন্দরই লাগছে। বলি না খারাপ, আমাদের ভালো লাগে, দেই দে আসি। তো বাড়ির সাথে আর কথা হয় তো মানে নাম্বারে লাগে নাই। ও তোমাদের তো ফোনই হারিয়ে গেছে। না আমরা অন্য লোকের মোবাইলে ফোন করি না, আমি দেশে যাব না। মানে তুমি দেশে যাবাই না আর এখন? আচ্ছা তোমার তো ওখানে বাবা তো আর নেই, তাও যাবা না আর? না বাবার পরে সেই রাগ এখনোই কমেনি, কমবেও না? আমি যতদিন বাজে থাকবো আমার ওই মানে পিতৃভিটেই যাবাই না? যা হবে আমার এখানে। মানে তাহলে মুখ মানে মনের কি জেদ? আমার ইচ্ছে করে না বা মানে বাবার ভিটে যেতে। এই শেষ যাবে, কার বলছে আর যাব না। মাও তো নেই তাই না? মা আছে, ও তো মা আছে, তো মা যখন মার সাথে তো দেখা করতে যেতে হবে একবার। মাঝে মাঝে যাই।
ফোন করে বলে এই- বাবা এই বাবা মারা গেছিল তখন গেছিলে, আচ্ছা আচ্ছা, আজ যায়নি। তারপর আর যাওনি? এখন ফোনে কথা হয়। মা আচ্ছা বাঁচে আছে, মা বলে যে বাবা তো চলে গেল, তারপর তুমি ঘরে থাকো। বাবা- আচ্ছা, তোমার মা বলেনি তোমার বাবা চলে যাওয়ার পরে যে বাড়ি আসতে ওই বাড়িতে? আমাদের ফোনেই তখন ফোনও হ্যাঁ, মা বলে সব সময় ও, বাড়ি চলে তুই যাবে কেন, তোকে আর যেতে হবে না। কিন্তু গ্রামের লোকে আমার আসতে দিবে বাবা? গ্রামের লোক আসতে দিতে যায় না, ইনি থাকতে পাড়ার পারেন। লোক আমার ভাই ভাই যারা আছে, কাকা জ্যাঠা ছেলেগুলো মেয়ে, ওরা সবাই বলে তোকে যেতে হবে না, যাবি কেন? তোর বাবার সঙ্গে তোর রাগ হয়েছে, ভালো হয়েছে, রাগ করে গেছে, আর তো নাই। ইনার তখন আমি না, আমার কত- মন বসছে না, আর আমি থাকি না। মানে আমার যা হবে এখানে, যা হবে এখানে। যা হবে আমার এখানে। আমাকে তো দেখুন, মানে এই দাদু কিন্তু বাবার সাথে যে কোনো কারণে একটা ঝামেলা হয়েছিল, তারপরে কিন্তু যে বাড়ি থেকে বেরিয়েছিল, তারপরে কিন্তু এই নির্জন জায়গায় এখনো বসবাস করছে, মানে পিতৃ ভিটেই আর ফিরে যায়নি। তো অনেক কাহিনী আছে, তো অন্য একদিন বলবো, আজকে অনেক লেট করে ফেলেছি। তো আপনাদের সেই জিনিসটা একদিন যখন অনেক টাইম নিয়ে আসবো তখন আপনাদের দেখাবো, এবং দাদুর সাথে ঠাকুমার সাথে অনেক কথা বলবো, থাকবো, আর ঠাকুমার হাতে রান্না খাবো। যদিও ঠাকুমা এখন রান্না করছে, আর দাদুর মনে প্রচুর কষ্ট, প্রচুর ব্যথা নিয়ে কিন্তু এই নির্জন জায়গায় বসবাস করে, তাই তো দাদু? হুম। ফুর্তি ভাবে থাকি বলে আমরাকে কত আমাদের সঙ্গে লোক লাগিয়েছে, আমরা পারি। তবে এখানে একটা জিনিস দেখুন, দাদু কিন্তু চলে এসেছিল একা, আর দাদুকে ঠাকুমা এতটাই ভালোবাসে যে পরবর্তীতে ঠাকুমাও চলে আসে, তাই তো? হ্যাঁ। আগে তোমার দাদু এসেছে, আমি আজ রাগ করে, রাগ করে? তারপরে হ্যাঁ। তা তোমার খোঁজ পেলো কি করে এখানে? হুম। প্রথমে হ্যাঁ। প্রথমে আমরা এখানে তো 15-16 বছর হলো, এর আগে আমরা 2-3 বছর আমি বর্ধমানে ছিলাম, আচ্ছা আচ্ছা। তো ওইখানে তো যোগাযোগ করে ওর সঙ্গে আসছি। ও, বিয়ে তারপরে করে এই যে নির্জন জায়গা খুঁজে পেলে কি করে? এখানে ওই বর্ধমান থেকে এখানে খুঁজে পেলাম। ও, আর এখানেই আগে ঘর ছিল না অন্য সাইডে ছিল? বাবা ওই যে এই পাইলে চার পাইলে জায়গা। এলো গঙ্গার ধারে, ও, আর সেই ওই টোলা লাগে সেইদিকে আরো ঘর ছিল। ও, মানে সেই ঘর নদী গর্ভে চলে গেছে? দেখিন এই গঙ্গার ধারে ছিল, চলে গেছে। এইখানে সেখানে পায়খানা ছিল, কল ছিল, সব ছিল। মানে সব কিছু ছিল ওদের তখন? লোককে রাখতে দিয়েছি, লোকে আর দিল না। ও। আর আমার কপালটা লিখবে না, অনেক আমার কিছু সব জিনিস বলে ছিল, গেছে। চৌকি ছিল, জিনিস এখন যে জিনিস আছে, হুম। তখন জিনিস দেখলে তুমি বলছি ঠাকুমা এত জিনিস, হুম। সব লোকে নিয়ে গেছে, কিন্তু আমার কপালটা লিখবে না। গঙ্গায় চলে গেছে অনেক আবার। সব মানে জমি জায়গা কল সব গঙ্গায় চলে গেছে? গঙ্গায় মাকে যে ভুনে বসতে দিয়েছি, 500 টাকা দিয়ে 2টা চেয়ার নিয়েছিলি, চেয়ারও ছিল তখন? ভগবান, সব কি ভেঙে বলবো, গঙ্গায় আমার চলে এখন গেছে। কি করবে আমার বলো? কি বলবো, লোকে বলে কি তোরা নাই, লোকে চুরি করে নিয়ে গেছে, যা পারে থাকুক। তবে জায়গাটি খুব নিরিবিলি তা জায়গা। এই জায়গাটা তো খুব ভালো লাগে, তাই তো? নিরিবিলি নির্জন জায়গা। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগে, এই আমার আমার এই জায়গাটি না খুবই ভালো লাগে। জল বের হতে মাঝখান থেকে। পুরি। তাও মাঝে মাঝে ইচ্ছে, মার সাথে কথা হলে মাঝে মাঝে ইচ্ছে মাকে দেখতে যাবো, তারপর আর কিছু মনে হয় না। যা মাঝে মধ্যে একটু মাকে তো দেখে আসলে ভালো হয়। সেইবারে যাবো, ওই ভোটের আগে একবার যাবো ভোট মায়ের দিতে- সঙ্গে ভোট দেখা ক্যান্সেল করে তোমাদের মানে ওই বাড়িটা কোন ডিস্ট্রিক্টে জানো? আমাদের পুরুলিয়া, করবো। আমাদের পুরুলিয়া। পুরুলিয়ার কোথায়? আদ্রা, আদ্রা দেখেছো? হ্যাঁ, আদ্রা। হুম। আদ্রালে আনাড়া, হুম, আনাড়া। কটা স্টেশনের পরে গো। হ্যাঁ, আনাড়া হচ্ছে আদ্রার পরের স্টেশন আনাড়া। আদ্রার পরে পড়ছে ঘর দুব্বেস্ত, হ্যাঁ, আনাড়া, হ্যাঁ। তারপরে না বাগালিয়া, তারপরে গড় কুষ্টারি। দুব্বেসর কি করে? হ্যাঁ, ঘর দুব্বেস্ত। ওন্দা। ও ঘর দুব্বেস্ত না, একটা ঘর দুব্বেস্ত আছে এখানে বাগালিয়া কাছে হ্যাঁ হ্যাঁ। স্টেশন। তবে আমাদের ওই গেলে আদ্রালে ওদিকে স্টেশন কটা পড়ছে, বাগালে, তারপরে তারপরে তো কুষ্টারি বলে, তারপরে কুষ্টা, তারপরে কুষ্টারি, তারপরে ছড়া, তারপরে তারপরে ছড়রা, তারপরে বঙ্গাবাড়ি, তারপরে তারপরে পুরুলিয়া। হচ্ছে পুরুলিয়া। টাউনে 10 মিনিট দেখলে কি হবে? ও টাউনে মানে ইহাই আমার মেয়ের বিহা দিয়েছে, হ্যাঁ, ওর মেয়েটার মোবাইল তো লাগে নাই। মানে পিতার দিব্যিতে, মানে পিতার সাথে কোনো কারণে এক অশান্তির জেরে দাদু কিন্তু এখানে চলে এসেছে, তারপরে কিন্তু আর যায়নি, এখানেই থেকে গেছে। তারপর ঠাকুমা এসেছিল, সেই ঠাকুমা নিয়েই কিন্তু এখন এখানে বসবাস করছেন। দেখুন কি অবস্থায়, কি ভাঙাচোরা ঘরে, কিন্তু দাদুর মনে আনন্দ সুখ সবই রয়েছে। ঠাকুমাকে নিয়ে তো তুমি খুব সুখী? হুম।
কতটা ভালোবাসে তোমাকে একটু বলো তো। ভালোবাসে না, নিজের মানুষ যেমন ভালোবাসে, নিজের মানুষ যেমন নিজের মানুষকে ভালোবাসে, আমিও আমার নিজের যেমন মানুষ আমিও তাকে সেরকম ভালোবাসি। আর কেমন ভালোবাসা হবে বলো? আমাদের হয় যে তুমি যদি মরে যাও তোমার জন্য সে চিতাই আমিও মরে দিই। মানে ওই দাদু যদি মরে যায় তাহলে সেই চিতায় তুমি মরে যাও? আরে আমাকে বলে তুমি মরো না, আমি তো রান্না বাটে খেতে পারি না, হ্যাঁ আমি যদি তোমার লাগে যাই হ্যাঁ। তাহলে তুমি কি করবে? বলে কি করবো, আমিও তোমার সঙ্গে ধাপ মানে এইরকম কথা বলে দাদু? তাহলে বলছে আমি তুমি বাঁচে থাকো, তুমি বাঁচে থাকো, আমি যেমন যাই আমি কুচ্ছু করতে পারবো না, একটা থালো ধুতে পারবো না, একটা হাঁড়িও ধুতে পারবো না। আমার যদি শরীর খারাপ হয় আমাকে তাও এমনি ইহা করে করে ভাত রাঁধতে হয়, বুঝছো লাতি? দাদু তো আজকে থাকবো না, সন্ধ্যা হয়ে গেছে। কেন? না না না, অন্য একদিন আসবো। হবে না না, অন্য একদিন আসবো। সন্ধ্যার কুটুম্বি যাই। না না, অন্য একদিন আসবো, এসে আবার খাওয়া দাওয়া করে যাবো। তোমার বাড়িতে আমি খেয়ে গেছি, খেয়েছি তো। হ্যাঁ, তাহলে আজকে শাক ভাজা হয়েছে। না না, আজকে অন্য একদিন আসবো। এই রাস্তাটা অতটা ভালো না জানো তো, আমি গেছিলাম কিন্তু এক জায়গায়, তাও আমি দিলাম আপনাকে ধরেছি। তাহলে লাতি আর কি বলবো, দেখা হলো আমার ধন্যবাদ। যাই হোক, তোমার দেখে গেলাম, দেখা করতে আসলাম। কদিন আমার মনটা খুব খারাপ লাগতেছিল, কাপড় পরে। না না, অন্য একদিন আসবো দাদু। থাকো তো। তো যাই হোক, তোমাদের প্রণাম, আশীর্বাদ করো যাতে আবার ভালো থাকি। দেখি আমরা কম ভালোবাসি। হ্যাঁ, তোমরা খুব ভালোবাসো আমি জানি, তোমাদের ভালোবাসার টানেই চলে আসি। তো আশীর্বাদ করো যাতে তোমাদের জন্য আবার আসতে পারি, কিছু করতে পারি, তোমাদের পাশে যেন সবসময় থাকতে পারি। ঠাকুমা আসছি তাহলে। হ্যাঁ, তাও তোমাকে একটু প্রণাম করি। আমিও যেমন আনন্দ পালি, খুশি হইলাম। তোমাকে আমি এই কাপড় পরি মনে হয়, সবাই বলে এই কাপড় কে দিন আমার লাতি, তোমার কত লাতি? বলি ও যে বোন গাঁ বাবা ও তাহলে কি জোগাড় করেছি? বলে আমার ঠাকুর করেছে, আমি করিনি, আমার মনও করেছে আর আমার ঈশ্বর। আর আমার মন যেই দিন চাই না আজকে গেলে ঠাকুমার দেখা পাবো, সত্যি সেই দিন আমি আসি, সেই দিনই দেখা পাই। তাহলে আমার মন যখনই চাই তখনই কিন্তু এই ঠাকুমা দাদুর কাছে চলে আসি। ঠাকুমা রান্না করছিল, অনেক বেলা হয়ে গেছে, তো ওনাদের আশীর্বাদ, ওনাদের প্রণাম নিয়েই আমি কিন্তু পথ চলি। মানে ওনাদের পরিস্থিতি এখন খুব খারাপ, ঘরের অবস্থা খুব খারাপ। তো যদি কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো সংস্থা যদি আপনারা ওনাকে সাহায্য করতে চান বা পাশে দাঁড়াতে চান, অবশ্যই কমেন্ট করবেন। আমি নিজে আপনাদের এখানে নিয়ে চলে আসব। তো চলুন আস্তে আস্তে এবার আমি এখান থেকে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব ওনাদের। তো যাই হোক বন্ধুরা, এই যে ভালোবাসা, এই ভালোবাসা পেতেই কিন্তু এখানে মাঝে মধ্যেই ছুটে আসি। আর এনাদের পরিস্থিতি কিন্তু খুব খারাপ। তো দেখুন, মানে এই নির্জন জায়গায়, নির্জন চরে ওনারা দুইজনেই কিন্তু বসবাস করে। তো ওনাদের কিভাবে দিন কাটে, কত কষ্টে দিন কাটে, কত স্ট্রাগল করতে হয়, তারপর কিন্তু দুটো মুখে অন্ন যায়। তো এই পরিস্থিতিতে আমি একজন প্রতিবন্ধী মানুষ হিসাবে তো যতটা পারি ততটা চেষ্টা করি। যখন বড় হব ওনাদের পাশে এমনিই আছি, আরও থাকবো। তবে আপনারাও যদি কেউ থাকতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনি নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।